সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। সময় নিউজ 24 ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ভোট কেন্দ্র ও ভোটকক্ষে সংবাদ সংগ্রহ এবং সম্প্রচার কার্যক্রমের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। বুধবার 23 জুলাই এই নীতিমালা প্রকাশ করে কমিশন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে। গোপন কক্ষে কোনোভাবেই ছবি তোলা যাবে না। একসঙ্গে দুটির বেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি একই সময়ে কোনো ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না এবং কেউই 10 মিনিটের বেশি সময় সেখানে থাকতে পারবেন না। এছাড়া ভোটকক্ষে অবস্থানকালীন কাউকে সাক্ষাৎকার নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রের এলাকায় সরাসরি সম্প্রচার করতে হলে তা ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে করতে হবে। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে এবং তারা ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করা যাবে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের নির্ধারিত আচরণবিধি মেনে সংবাদ কভার করতে হবে। কমিশন জানিয়েছেন, নীতিমালার ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ জাপানের পররাষ্ট্রমন্ত্রীর। সময় নিউজ 24 ডেস্ক। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইয়া তাকেশি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহুমূল্যবান প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগে সোমবার 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় এখন পর্যন্ত 31 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশ শিশু এবং তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করা হয়েছে। সময় নিউজ 24 ডেস্ক। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টার দিকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবির কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টার কিছু সময় পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা গ্রেফতার করেছি। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে। এরপর তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর। পরের বছর 2011 সালে 17 মে 66 বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। এদিকে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়বাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি। অবসর নেয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনীয় মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পর উন্মুক্ত হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতভাবে আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জমিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থান গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে
13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।